Thank you. Thank you, everyone. And a very good afternoon to everyone. Welcome to my fourth semester class. Now, the problem is that the fourth semester has a huge syllabus, like third semester. Third semester and fourth semester has equal number of courses, has equal number of core courses, generic elective papers, and ACC, skill enhancement course. এবার তোমাদের সিলেবাসে কি আছে সেটা আমরা একবার দেখে নেবার চেষ্টা করব। একবার সবাইকে স্ক্রিনের দিকে তাকাতে বলবো। আমি প্রেজেন্ট স্ক্রিনটা করতে ভুলে গেছি। Accent. বেশ, দাঁড়াও। As you all know very well that in your fourth semester you have to read 3 core courses. 3টে core course তোমাদেরকে পড়তে হবে। core course 8, core course 9 and core course 10। এই 3টে core course পড়তে হবে। জেনারিক ইলেকটিভ 2 এর ফোর্থ পেপার, অর্থাৎ তোমরা থার্ড সেমিস্টারে যে জেনারিক ইলেকটিভ পড়েছিলে তার যে 4 নম্বর পেপার সেটা তোমাদেরকে এই সেমিস্টারে পড়তে হবে। এবং ACC 2, তোমাদের ACC 2 হিসেবে এই সেমিস্টারে আমরা কেসি কলেজে ফিল্ম স্টাডিজ পড়াই, সেটা তোমাদেরকে পড়তে হবে। আমি তোমাদেরকে এর স্টাডি মেটেরিয়ালটা এবং অন্যান্য যে কোর কোর্সের স্টাডি মেটেরিয়াল যা আছে আমি যেগুলো তৈরি করেছি সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আর কি। তো যাই হোক, তোমাদের 3টে কোর কোর্স 8, 9 এবং 10, এবং তোমরা আগের সেমিস্টারে যে জেনারিক ইলেকটিভ পড়েছো তার যে ফোর্থ চ্যাপ্টার সেটা, অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে ফিল্ম স্টাডিজ, এই 3টে কোর কোর্সের পেপার, একটা এসএসসির পেপার এবং একটা জেনারিক ইলেকটিভের পেপার তোমাদেরকে এই সেমিস্টারে পড়তে হবে। টোটাল দেয়ার উইল বি 350 মার্কস এক্সামিনেশন, অ্যান্ড এই 3টে কোর কোর্সে 6টা করে ক্রেডিট, তারপরে 3 6 18, আর 2টো আছে এসএসসি তে 18 আর 2 মানে 20টা ক্রেডিট আর কি অনার্স এর পেপারে। আর জেনারিক ইলেকটিভ 2 তে রয়েছে 6টা ক্রেডিট আর কি, মোট 26টা ক্রেডিট এবং টোটাল 350 মার্কস, 350 নম্বরের টোটাল সেমিস্টার 4 এর এই এক্সামিনেশন। এবার আমরা করব যে তোমাদের কি কি পড়তে হবে সেই জায়গাতে আমরা একটু দেখার চেষ্টা করব, এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে মোটামুটি কি বই বা স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবল সেটাও আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলি CC 7 is British literature 18th century. 18th century is the neoclassical period. 18th century is the age of the prose and the reason. সেই পার্টিকুলার পিরিয়ডের বেশ কয়েকটা টেক্সট তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। আমরা একবার দেখে নেব কোন কোনগুলো রয়েছে। সেকশন এ তে আছে উইলিয়াম কনগ্রিভের The Way of the World. The Way of the World, it's a famous comedy of manners. Comedy of manners কি কেউ বলতে পারবে? Anyone? বলো, গোলাপ বা নুপুর কেউ বলতে পারবে what is comedy of manners?
বলো। তুমি বলতে পারবে হোয়াট ইজ কমেডি অফ ম্যানার্স? স্যার জানা নেই, আপনি বলুন। জানা নেই, বলছি। Okay. Comedy of manners. The word manner is very important. Manner actually means following the particular habit of the day. Manner actually related with the habit. It's a comedy which tries to criticize the contemporary society. অনেকটা মক হিরোইক পোয়েম বা মক এপিক পোয়েম যেরকম জনরাতে কন্টেম্পোরারি সোসাইটিতে ক্রিটিসাইজ করছে একটা মক হিরোইক স্টাইলে, কমেডি অফ ম্যানার্স ন্যাচারালি সেই মক হিরোইক স্টাইলটা নেই। এপিকের ফরম্যাটে সেটা লেখা হয় না। কমেডি অফ ম্যানার্স জেনারেলি সেই সময়কার সোশ্যাল ক্যারেক্টারদেরকে তুলে আনে এবং এনে বেশ কয়েকটা স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার দিয়ে সেই সময়কার সোসাইটির বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, be it men, be it women, be it middle class people, be it higher class people, তাদেরকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে এই কমেডি অফ ম্যানার্সে। ইটস আ ফেমাস 17th century genre of the comedy, যেটা সেই সময় রাদার 18th century genre of the comedy, যেটা সেই সময়কার ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডে অত্যন্ত ফেমাস হয়েছিল এবং উইলিয়াম কনগ্রিভের লেখা এই পার্টিকুলার এই ড্রামাটা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সেই সময়কার অন্যতম বিখ্যাত কমেডি অফ ম্যানার্স এর মধ্যে একটা, মানে দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট ফেমাস কমেডি অফ ম্যানার্স। সো ইটস বেসিক্যালি আ রিয়েলিস্টিক স্যাটিরিক্যাল কমেডি অফ দ্য রেস্টোরেশন পিরিয়ড। তোমরা জানো যে রেস্টোরেশন পিরিয়ডের রেস্টোরেশন নামটা করা হয়েছিল বিকজ অফ দ্য রেস্টোরেশন অফ দ্য মনার্কি। সেই সময় রাজতন্ত্র প্রথমবার চার্লস দ্য ফার্স্ট এর পরে চার্লস দ্য সেকেন্ড আবার ফিরিয়ে এনেছিল। চার্লস দ্য ফার্স্ট এর মৃত্যু ঘটেছিল, জনগণ চার্লস দ্য ফার্স্ট কে বিহেড করে দিয়েছিল। তারপরে রেস্টোরেশন পিরিয়ড আবার ফিরে আসে এবং this particular genre basically questions and comments upon the manners and the social conventions of a greatly sophisticated artificial society. অনেকটাই রেপ অফ দ্য লকের আর্টিফিশিয়াল সফিস্টিকেটেড সোসাইটির মতো এই পার্টিকুলার জনরাটা নাটকের ফর্মে প্রশ্ন তোলে। The satire of fashion, manners, and outlook on life and social classes is realized with stock characters. তোমরা stock character মানে জানো, বেশ কয়েকটা ক্যারেক্টার যাদের কিছু স্টক স্টিরিওটিপিক্যাল ফিচার রয়েছে। মানে ধরা যাক যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে সে গোটা প্লে জুড়ে বিভিন্ন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারই এঙ্গেজড। যে ফর এক্সাম্পল ব্যাক বাইটিং করে সে গোটা প্লে জুড়ে বিভিন্ন ধরনের ব্যাক বাইটিং এর অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজড। বুঝতে পেরেছো? এই ধরনের বেশ কয়েকটা স্টিরিওটিপিক্যাল প্রোটোটিপিক্যাল ক্যারেক্টারকে ক্রিয়েট করে এই কমেডি অফ ম্যানার্স ক্রিয়েট করা হয়। সো এই কমেডি অফ ম্যানার্স এর একটা বিরাট বড় এক্সাম্পল হচ্ছে আমাদের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বাই উইলিয়াম কনগ্রিভ। It's a text written in 1700, Way of the World. This is the famous text by William Congreve, তোমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে। মিলিমেন্ট এবং মিরাবেলকে কেন্দ্র করে এই পার্টিকুলার ড্রামাটা আবর্তিত হচ্ছে। It premiered first on the early March 1700. It's generally known as one of the best restoration comedies and still occasionally performed. এখনো এতটাই জনপ্রিয় যে বিভিন্ন জায়গাতে পারফর্ম করা হয় দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এবং এই গল্পের মধ্যে আমরা দেখবো মিরাবেল এবং মিলিমেন্ট এই দুজনের প্রেম কাহিনী কেমন ভাবে একটা ওল্ড ক্যারেক্টার মিরাবেলকে বিয়ে করার চেষ্টা করছে, মিরাবেল সেটাকে রেজ করার চেষ্টা করছে কিভাবে। ফিনল বলে একটা ক্যারেক্টার আছে, লেডি উইশফোর্ড বলে একটা ক্যারেক্টার আছে। সেই সময়কার কন্টেম্পোরারি কনটেক্সটে এই সমস্ত ক্যারেক্টার গুলোর বিভিন্ন ফলিজ অ্যান্ড ভার্চুজ অ্যান্ড ইল এফেক্টস তাদের ক্যারেক্টারের, এগুলো আমরা এই প্লের মধ্যে দেখতে চেষ্টা করব। এই পার্টিকুলার টেক্সটটা তোমাদের সিলেবাসে নন ডিটেইলড টেক্সট। সেকেন্ড সেকশনে রয়েছে টমাস গ্রের এলিজি, একটা ফেমাস
প্রি রোমান্টিক পোয়েম যাকে বলা যেতে পারে, it's actually a famous romantic poem because it actually introduces the romantic atmosphere into the British poetry. প্রথমবার elegy written in a country churchyard. elegy মানে elegy elegy মানে poem of Sad lamentation. poem বা sad song. sad song. গোলাপ কি বলছো? It's a poem of lamentation Yes, it's a poem of lamentation. Lamentation for whom? Generally elegy is for dead person or any yes, poverty. right. Generally elegy is a pastoral poem. Pastoral means written in the countryside, written in a play field or in an agricultural land for the dead people who works on that particular agricultural field, or for those people who are no more on this earth. তাকে কেন্দ্র করে কোন একটা মৃত্যুর আবহাওয়ায় it's a poem of lamentation about death, about the people who have passed away from this land. So there is always an atmosphere of melancholia, an atmosphere of agony, sadness prevailing throughout the entire poem. এইরকম একটা জনরাকে ইউজ করে elegy written in a country churchyard লেখা হচ্ছে। It's a famous poem by Thomas Gray, literally hugely famous, ভয়ঙ্কর ভাবে বিখ্যাত। আমরা ছোটবেলা থেকে ইংলিশ অনার্সে পড়ছি, আমার বাবা যখন পড়েছে তখনও elegy written in a country churchyard তাদের সিলেবাসও ছিল। It's a poem written in 1751. It's written by, of course, Thomas Gray, and the poem is basically elegy কাদের জন্য, কার জন্য? Those people who are dead in a village, একটা গ্রামের মানুষজন যারা মারা গেছে, তাদের লোকজন কেউ মনে রাখবে না, they are not that famous, কিন্তু their saga is important to the poet. সেই প্রথমবার কিন্তু যদি তোমরা একটু ভালো করে টোন এবং স্টাইল স্টাডি করো তাহলে বুঝতে পারবে এর আগে যে এজটা চলে গেছে, that is the 18th century, that is the age of the prose and the reason, যেখানে কবিতা লেখা হয় বেরিন্ডের মতো ক্যারেক্টারকে কেন্দ্র করে, who is very aristocratic and very sophisticated in nature. সোসাইটির উঁচুতর মানুষকে থেকে একেবারে সাধারণ মানুষ, কমন জেনারেল পাবলিক, তাদেরকে কেন্দ্র করে কবিতা লেখা হচ্ছে। And elegy written in the country churchyard is an example of that kind of poem, যেখানে ভিলেজারদের মেডিটেশন, ভিলেজারদের ডেথ নিয়ে মেডিটেশন করা হচ্ছে। So it embodies the meditation on death and it remembrance after the death. The poem argues that the remembrance can be good and bad, and the narrator finds comfort in pondering the lives of the obscure rustics buried in the churchyard. Elegy written in a country churchyard, একটা গ্রামের যে চার্চইয়ার্ড, তার সামনে যে বিভিন্ন গ্রামের মানুষজন, রাস্টিক্স and those who are obscure people, unknown people, যারা কেউ মনে রাখে না, তাদের মৃত্যুকে সেলিব্রেট করার চেষ্টা করছে elegy written in the country churchyard. It's a famous text, literally famous. কবিতার বেশ কয়েকটা লাইন অসাধারণ, and the first contains a stop response to death. The stanzas and the elegy দুটো এই পোয়েম লেখা, পোয়েমের দুটো ভার্সন পাবলিশ হয়, কিন্তু the second version আমরা যেটা পড়বো, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রিকমেন্ডেড, সেখানে এই সাধারণ মানুষদের, অবসকিউর জেনারেল রাস্টিক পাবলিক, তাদের যে ল্যামেন্টেশন, তাদের যে এই চলে যাওয়া পৃথিবীতে তাদের যে কষ্ট, তাই নিয়ে এই সেকেন্ড পার্টটা গ্রের পোয়েমের এই সেকেন্ড পার্টটা লেখা। ইটস আ ফেমাস পোয়েম। তোমাদের সিলেবাসে এই পোয়েমের অংশটা পড়াবেন হচ্ছে মহানন্দ স্যার, এমনি পড়াবেন, আর কনগ্রিটেড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সম্ভবত অনির্বাণ স্যার পড়াবেন। এবার তারপরে তো দেখা যাবে যে মানে কিরকম কিভাবে এগোচ্ছে। আমার যদি শেষ হয়ে যায় আগে, তাহলে আমি চলে আসবো। উইলিয়াম কলিন্সের Ode to Evening আর একটা ফেমাস pre-romantic poem, Ode to Evening by William Collins. It's again another pre-romantic poem. অনেকেই বলে odes written by John Keats's Ode to Evening, তার predecessor হচ্ছে Ode to Evening by Collins, যেখানে আমি বারবারই বলছি যে আমরা যখন এই পার্টিকুলার পোয়েম গুলো পড়বো, আমাদেরকে যেটা করতে হবে, রোমান্টিক পিরিয়ডের যে ফিচার বা রোমান্টিক পোয়েমের যে ফিচার, যে কোন কোন কারণে রোমান্টিসিজম মানে আসছে এই প্রথমবার, সেটা আমাদের কিন্তু একটু ভালো করে জানতে হবে, এবং আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কেমন করে এই প্রকৃতিকে এই পোয়েটরা সেলিব্রেট করছে। তার জন্য যেটা আমাদের করতে হবে, আমাদেরকে রোমান্টিক পোয়েমের ফিচার গুলো প্রথমে পড়ে ফেলতে হবে, যে
কেন এই ধরনের পোয়েম লেখা হচ্ছে এবং কিভাবে নেচারকে সেলিব্রেট করা হচ্ছে এই ধরনের পোয়েমের মধ্যে। এই পোয়েমের দিস পার্টিকুলার পোয়েম ওক টু ইভিনিং, এখানে বেসিক্যালি তিনটে পার্ট রয়েছে। দ্য পোয়েম হ্যাজ মেইনলি থ্রি পার্টস। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ওপেনিং স্যালিউটেশন টু দ্য ইভিনিং, যেখানে ইভিনিং কে স্বাগত করা হচ্ছে। Of course, the second one is the center where the poet requests for the guidance in the receiving peace. Poet ইভিনিং কে শান্তির রিপ্রেজেন্টেটিভ বলে ধরছে, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিস, এবং বলছে আমার জীবনও শান্তি আনন্দ। লাস্ট ওয়ান ইজ হিজ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ টু রিটার্ন টু দ্য জেনারেল আসপেক্ট। 3 নম্বর যে অংশটা সেটা তার নিজের ব্যক্তিগত কনসেপশন অ্যাবাউট ইভিনিং। তো সেটা নিয়ে উইলিয়াম কলিন্সের আর একটা প্রি রোম্যান্টিক পোয়েট, অনেকে এটাকে রোম্যান্টিক পোয়েম বলে, ও টু ইভিনিং। বেশ, সেকশন এ শেষ হচ্ছে এবং সেকশন বি হচ্ছে ড্যানিয়েল ডিফোস মলফ্যান্ডার্স অ্যান্ড জোনাথন সুইফটস গালিভার্স ট্রাভেলস। তার মধ্যে ড্যানিয়েল ডিফোর মলফ্যান্ডার্স একটা নন ডিটেল টেক্সট, খুবই ইন্টারেস্টিং। ড্যানিয়েল ডিফোর মলফ্যান্ডার্স, ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট আ উইমেন পিকারো। তোমরা কি কেউ পিকারেস্ক নভেলের নাম শুনেছো? PIRACASQUE, পিকারোস, পিকারো নাম, পিকারেস্ক থেকে পিকারো, পিকারেস্ক নভেলের নাম শুনেছো কেউ? বলো, শোনোনি? পিকারেস্ক নভেল মিন্স a novel about a rogue, একটা চোরের কাহিনী। তার যে জীবনের যে বিল্লুকি শ্রমান, চুরি করে পালিয়ে গেছে, নানা ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে, তার লাইফে একটা সিম্প্যাথেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যখন তার লাইফকে ন্যারেট করা হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ a picaresque novel. So Mollfanders is a novel by Daniel Defoe, first published in 1722. It purports to be the true account of the life of the eponymous Moll. Moll একটা women character, এটা প্রথম women picaresque novel। ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো আর একটা বিল্লুংস রোমান আমরা বলতে পারি, এবং বিভিন্ন ধরনের এই ধরনের পিকারেস্ক নভেল সেই সময় দেখা হয়েছে। মল বেসিক্যালি ইজ আ উইমেন ক্যারেক্টার হু হ্যাভ ম্যারিড 5 times, সে প্রায় 5 বার বিয়ে করেছে, এবং এই গল্পের পুরো টাইটেলটা হচ্ছে দ্য ফরচুনস এন্ড মিসফরচুনস অফ দ্য ফেমাস মলফ্যান্ডার্স। জেলে ছিল, সেখান থেকে পালিয়ে গিয়ে একবার উইডো হবে, সেখান থেকে পালিয়ে গিয়ে একটা বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ওয়াইফ হবে। কেমন করে তার এই যে মানে থ্রু আউট দ্য এন্টায়ার নভেল মল গোজ থ্রু আ সিরিজ অফ রিলেশনশিপস, লেজিটিমেট অ্যান্ড ইললেজিটিমেট, অ্যান্ড থ্রু দিস রিলেশনশিপস হি বিয়ার্স মেনি চিলড্রেন। এবং বিভিন্নভাবে তার এই যে একটা 17th সেঞ্চুরি উইমেন ক্যারেক্টারে এরকম তার জীবনের যে একটা ডেসক্রিপশন, এর আগে কোন মেল নভেলিস্ট বা ফিমেল নভেলিস্ট কেউই লেখেননি। তো 1722 সালে পাবলিশড মলফ্যান্ডার্স সেই সময় একটা বিরাট আলোড়ন ফেলে দিয়েছিল। এই টেক্সটটা সেই উইমেন পিক্যারোকে নিয়ে লেখা, উইমেন রোগকে নিয়ে, তার ক্রিমিনাল লাইফের একটা অংশকে নিয়ে লেখা। আমরা দেখে নেব পিক্যারেস্ক নভেল বলতে আমরা কি বুঝি। অনেক ধরনের এক্সাম্পল, প্রথম এক্সাম্পল হচ্ছে লাজারিও ডি টর্মেস বলে একটা স্প্যানিশ টেক্সট। সেই সময়ে হিস্ট্রি অফ টম জোন্স কে অনেকে পিকারেস্ক নভেল বলে। দ্য অ্যাডভেঞ্চারস অফ রডরিক র্যান্ডম, ফেমাস টেক্সট, এগুলোকে সবাই পিকারেস্ক নভেল বলে। Picaresque novel is a genre of the prose fiction. It depicts the adventures of a roguish but appealing hero, usually low social class, who lives by his wits in a corrupt society. একটা খারাপ পরিবেশের মধ্যে সে নিজের এবিলিটি, নিজের ইন্টেলিজেন্স দিয়ে সার্ভাইভ করছে। এটা প্রথম স্পেনে অরিজিনেট করে 1554 এ। ইটস আ জনরা দ্যাট মিক্সেস কমেডি এন্ড স্যাটায়ার, এবং গোটা ইউরোপ জুড়ে পরবর্তীকালে ছড়িয়ে পড়ে। সার্ভেন্টাসের ডন কিহোতে, ডন কুইক্সোট আমরা বলি, এবং ডিকেন্সের পিকুইক পেপারস, এগুলো প্রত্যেকটাই এই পিকারেস্ক নভেলের একটা ইনস্ট্যান্স। এবং আমাদের এই মলফ্যান্ডার্সও বলা যেতে পারে একটা অত্যন্ত পাওয়ারফুল ইনস্ট্যান্স অফ দ্য পিকারেস্ক নভেল। মলফ্যান্ডার্স ইজ আ নন ডিটেলড টেক্সট। The fourth one is Jonathan Swift's Gulliver's Travels. তোমরা কি কেউ Gulliver's Travels একটু উল্টে পাল্টে দেখেছো? বলো।
বলো, দেখেছো? দেখতে বললাম আমার স্যার লেকচারগুলো। আগে মনে হয় পড়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্যার সামারিটা দেখেছি। বেশ বেশ, গুড। গালিভার স্টাবলস আমি আরেকবার পড়াবো, আমার অলরেডি লেকচার যেগুলো ছিল সেগুলো একটু ভালো স্যার করে দেখে নিতে আমার পারো। ছিল স্যার গালিভার স্ট্রাগলস রঙ্গনের ক্লাস গালিভার 9-এ। স্টাবলস ছিল, গালিভার স্টাবলস এর বুক 1 ছিল নাকি? বুক 1 ছিল। আমার ঠিক জানি না, বাট ওই নভেল ছিল, ওটা পুরোটা কমপ্লিটলি ছিল। তো আমি এটা মানে আমাদের স্কুল থেকে আমাদেরকে ফিল্মটাও দেখিয়েছিল গালিভার স্ট্রাগলস এর, আর এমনি আচ্ছা বুকটা পড়েছিলাম, বাট ওটা আচ্ছা। 8 বা 9 ছিল তার মানে মনে প্রবাবলি। হচ্ছে অ্যাভারেজ ভার্সন নাকি নয়, মানে স্যার পুরো দেখতে পড়েছিল। হ্যাঁ, বলো। স্যার ও হ্যাঁ স্যার ওটা অ্যাভারেজ ওল্ড ছিল ভার্সন ছিল আই গেস। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, গোলাপ বল। স্যার বলছি ক্লাস 12 ছিল এটা ওল্ডের। ও, ওল্ড এ ক্লাস 12 হ্যাঁ, ছিল ছিল ছিল। তো আহ, তো যাই হোক, তো ওই গালিভার ট্রাভেলস এর বুক 1 এবং বুক 2 দুটোই তোমাদের সিলেবাসের মধ্যে আছে ডিটেইলড টেক্সট হিসেবে, ফলে এটা পড়তে হবে তোমাদেরকে। আমি পড়াবো গালিভার ট্রাভেলস বুক 1 এবং বুক 2, তোমাদের দুটোই রয়েছে। অ্যাকচুয়ালি গালিভার ট্রাভেলস ইজ বেসিক্যালি, যদিও অনেকে চিলড্রেন্স ফিকশন হিসেবে পড়ে এবং সেগুলো নিয়ে তোমাদের সিলেবাসে দেওয়া হয়, বাট ইটস অ্যাকচুয়ালি নট আ চিলড্রেন্স ফিকশন। ইটস আ স্ক্যারিং স্যাটায়ার অন দ্য কন্টেম্পোরারি সোসাইটি। সেই সময়কার সমাজের একটা বিরাট বড় পলিটিক্যাল স্যাটায়ার হচ্ছে গালিভার্স ট্রাভেলস। ইনফ্যাক্ট কোয়েশ্চেনে পড়ে প্রত্যেকবার গালিভার্স ট্রাভেলস অ্যাজ আ পলিটিক্যাল স্যাটায়ার। সেই সময়কার ইংল্যান্ডের দুটি পলিটিক্যাল পার্টি, হুইগ অ্যান্ড দ্য টরি, তাদেরকে নিয়ে একটা ভয়ঙ্কর সমালোচনার জায়গা ক্রিয়েট করে গালিভার্স ট্রাভেলস। এবং গালিভার্স ট্রাভেলস এর যেটা পার্ট 1, ভয়েজ টু দ্য ল্যান্ড অফ দ্য লিলিপুট, এটা এক ধরনের ছোট মানুষদের ল্যান্ডে গালিভার্স ট্রাভেলস, তোমরা জানো, ল্যান্ড অফ দ্য লিলিপুট তাদেরকে বলা হতো। এবং পার্ট 2 যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, দ্যাট ইজ দ্য ভয়েজ টু দ্য ল্যান্ড অফ দ্য ব্রবডিগনাগিয়ান্স। ব্রবডিগনাগ আর জায়ান্ট পিপল। সেই প্রথমটাতে গালিভার যাচ্ছে ছোট্ট ছোট্ট মানুষদের দেশে, অর্থাৎ মানুষদেরকে ছোট্ট ছোট্ট জীবেদের সঙ্গে তুলনা করা হচ্ছে, দোজ হু আর ইনসিগনিফিকেন্ট ক্রিচার্স ইন দিস ভাস্ট এক্সপ্যান্ডিং ওয়ার্ল্ড। এবং সেকেন্ড পার্টে, অর্থাৎ ভয়েজ টু দ্য ল্যান্ড অফ দ্য ব্রবডিগনাগিয়ানে, গালিভারকে নিজেকে মানুষ হিসেবে দেখানো হচ্ছে এবং তাদেরকে তুলনা করা হচ্ছে বিরাট জায়ান্ট ফোর্সেস অফ দ্য নেচারের সঙ্গে। ফলে দুটোতেই হিউম্যানিটিকে খুবই ছোট করে দেখানো হয়েছে। ওই জন্য অনেকেই বলে that Alex that Jonathan Swift is a misanthrope. Misanthrope মানে those particular man who hates human being, যে মানব সভ্যতাকে ঘৃণা করে। সো এইটাই হচ্ছে গালিভার্স ট্রাভেলস এর মেইন থিম। গালিভার্স ট্রাভেলস এর পুরো নভেলটার নাম হচ্ছে Travels into Several Remote Nations of the World in 4 parts by Lemuel Gulliver. First a surgeon মানে he was generally a doctor, and then a captain of the several ships. Published in 1726, it's a prose satire by the Irish writer and the clergyman Jonathan Swift. তো এই পার্ট 1 হচ্ছে A Voyage to the Land of the Lilliput, এটা আমরা পড়বো। এবং পার্ট 2 হচ্ছে Voyage to ব্রবডিগনাগ। দেখতে পাচ্ছ লিলিপুটের ল্যান্ডে, যেখানে গালিভার একাই একটা বিরাট বড় পার্সোনালিটি, তাকে বিভিন্ন ভাবে কোর্টের অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা হবে, তাকে ওয়েপন হিসেবে ইউজ করার চেষ্টা করবে সেই এম্পায়ার। এর ফলে এখানে ইস্যু অফ দ্য ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ, ইস্যু অফ দ্য কলোনিয়ালিজম, ইস্যু অফ রেসিজম এবং মানুষের বিভিন্ন পলিটিক্যাল অ্যাম্বিশন, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট থিম হিসেবে ইমার্জ করবে। ফলে গালিভার ট্রাভেল কিন্তু তোমরা এই পর্যায়ে যখন পড়বে, ইট ইজ নট অ্যাট অল আ চিলড্রেন্স ফিকশন। এটা শুধুমাত্র চিলড্রেন্স ফিকশনের জায়গায় আবদ্ধ থাকবে না। ইট বিকামস আ ভেরি ম্যাচিওর টেক্সট অফ পলিটিক্যাল স্যাটায়ার। সেইভাবেই তোমাদেরকে এই পুরো টেক্সটটাকে পড়তে হবে। And part 2 is basically a voyage to the Brobdingnag. Brobdingnag আমরা দেখবো যে সেখানকার একটা ছোট ছোট গ্রাস পর্যন্ত ইজ অ্যাজ টল অ্যাজ এ ট্রি। তাহলে বুঝতে পারছো সেখানকার মানুষরা কতটা বড় হতে পারে। ফলে সেই রকম একটা দেশে গালিভার যখন গিয়ে পড়বে ব্রবডিগনাগিয়ান ফার্মারদের হাতে, এবং সে বিভিন্ন জায়গাতে খেলা দেখিয়ে বেড়াবে, একটা সাধারণ মানুষ হিসেবে তাকে দেখানো হবে। গ্লামডাল ক্লিচ বলে একটা উইমেন ক্যারেক্টার, যে গালিভারকে নিয়ে বিভিন্ন দেশে এবং জায়গায় ঘুরে বেড়াবে। সো এই দুটো ভয়েজে যে বিভিন্ন অংশ আমরা এই গালিভার্স ট্রাভেলসে
দেখার চেষ্টা করবে। এই দুটো পার্ট বেসিক্যালি, আ ভয়েস টু লিলিপুট, আ ভয়েস টু ব্রবডিগন্যাক, এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এছাড়াও চারটে বেসিক্যালি পার্ট গালিভার্স ট্রাভেলস এর, আ ভয়েজ টু দ্য লাপুটা, বালনিবাড়ি, লাগনাক, লাপডাপ ট্রিপ ইন জাপান বলে একটা পার্ট রয়েছে, যেটা অনেকটাই সায়েন্স ফিকশন বলা যেতে পারে। এবং পার্ট 4 এ রয়েছে আ ভয়েজ টু দ্য ল্যান্ড অফ দ্য হুইমস, HOUYHNHNMS, হুইমস উচ্চারণটা হবে, যেখানে মানুষ বলে কোনো ক্যারেক্টার নেই, যেখানে সবাই হর্সেস, সেখানে গালিভার যাবে এবং গালিভার এই হর্সদের প্রতি একটা ভালোবাসা ডেভেলপ করে ফেলবে এবং মানুষদের দেশে ফিরে মানুষদের মধ্যে একটা বৃত্তি সৃজন হবে। ফলে মানুষকে বারবার গালিভার্স ট্রাভেলসে একটা ছোট ক্যারেক্টার, খারাপ ক্যারেক্টার হিসেবে দেখাবার চেষ্টা করা হয়েছে। সেজন্য সুইফটকে মিসানথ্রোপ বলা হয়, MISANTHROPE। অ্যানথ্রোপোলজি মানে দ্য স্টাডি অফ দ্য হিউম্যানস, মিসানথ্রোপ মানে দোজ মেন হু হেটস হিউম্যান বিইং, যারা মানুষকে ঘৃণা করে। সুইফট মানুষকে ভয়ঙ্করভাবে ঘৃণা করত। বেশ, তাহলে মোটামুটি আমাদের সিলেবাসের যে 4 নম্বর টেক্সট মানে CC8 এর ব্রিটিশ লিটারেচার আমরা শেষ করলাম। মানে কিরকম কি মানে সিলেবাস ইন্ট্রোডাকশন সেটা আমরা একবার দেখার চেষ্টা করলাম। এবার আমরা চলে আসবো CC9 ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। এটা পুরোটাই রোমান্টিক লিটারেচার। The entire paper is dedicated to the romantic texts. বেশ কয়েকটা ফেমাস রোমান্টিক টেক্সট এবং রোমান্টিসিজম নিয়ে ইন জেনারেল একটু তোমাদের পড়াশোনা করতে হবে, না হলে এই এজটা তোমরা ধরতে পারবে না। বেশ, CC9 এর সেকশন 1 হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস টিনটন অ্যাবে। It's a famous text about nature, about how the poet develops companionship with the nature. ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকৃতির একটা কানেকশন তৈরি হচ্ছে কিভাবে, সেটা আমরা এই টিনটন অ্যাবেতে কিন্তু জানতে পারছি। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে, টিনটন অ্যাবে অ্যাকচুয়ালি ডিসক্রাইবস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েট। একজন কবি কেমন ভাবে বড় হচ্ছে এবং কেমন ভাবে তার প্রকৃতির সম্পর্ক তৈরি হচ্ছে, তাই নিয়ে টিনটন অ্যাবে লেখক বলছেন যে একটা মানুষের জীবনের 4টে ফেজ থাকে। One is the young adolescent phase. The second is যেখানে নেচারের সঙ্গে একটা প্লেফুল রিলেশনশিপ থাকে। The second is a kind of romantic association with the nature, তার সঙ্গে একটা ভালোবাসা তৈরি হয় প্রকৃতি। The third is much more a mature relationship, and the fourth period is actually a period of a philosophical period, তখন পোয়েট নেচারের সঙ্গে একটা কমপ্লিট কানেকশন অনুভব করে। এই তিনটা নামে তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তিনটা নামে তোমাদের পড়াবে প্রবাবলি অনির্বাণ স্যার। এবং স্যামুয়েল টেলর কোলরিজের কুবলা খান পড়াবো আমি। It's a text of Kubla Khan, but more about, it's a text not about the 14th century Mughal emperor or 14th century emperor, Persian emperor, but it is about poetry and poetic imagination. কেমন করে কবিতা লেখা হয়, কেমন করে কবিতাকে সেলিব্রেট করা হয়, কেমন করে পোয়েটের মাথায় কবিতা আসে, পোয়েম অ্যাবাউট পোয়েট্রি, একটা ছোট কবিতা কেমন করে কবিতা লেখা হয় তাই নিয়ে। তো কেমন ভাবে সেই কবিতা ইভলভ করছে সেটা তো একবার না দেখলে বোঝা যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট একটা পোয়েম, এটা আমি পড়াবার চেষ্টা করব। এই টেক্সটটা কুবলা খানের খুবই ইম্পর্টেন্ট পোয়েম এবং আমরা শুরু করব রোমান্টিসিজম কাকে বলে সেটা জেনে বুঝে তারপরে সেটা পড়তে আরম্ভ করবো, না হলে আমরা বুঝতে পারবো না। সো এর পরের দিনের ক্লাসে হয়তো আমি কুবলা খান দিয়ে শুরু করতে পারি, এটা ভাবছি, তো দেখা যাক। রয়েছে উইলিয়াম ব্লেকের ল্যাম্প চিমনি সুইপার, যেটা সংস অফ দ্য ইনোসেন্স থেকে, এবং চিমনি সুইপার আর একটা আছে সংস অফ দ্য এক্সপিরিয়েন্স থেকে, এবং রয়েছে টাইগার। এই দুটো হচ্ছে কালেকশন অফ দ্য পোয়েম, একটা সংস অফ ইনোসেন্স, একটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। এই কালেকশন অফ পোয়েমের চিমনি সুইপার দুটো নামে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট কবিতা। সংস অফ ইনোসেন্স একটা আছে আর সংস অফ এক্সপিরিয়েন্স একটা আছে ব্লেকের। এই দুটো কবিতা একেবারেই অন্য রকমের মোড, অন্য রকমের টোন। অনেক সময় প্রশ্ন করে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট দ্য টু চিমনি সুইপার্স অ্যাজ কালেক্টেড ইন দ্য সংস অফ ইনোসেন্স এন্ড সংস অফ এক্সপিরিয়েন্স, এবং দ্য টাইগার, বিখ্যাত ফেমাস পোয়েম। এই তিনটে পোয়েম তোমাদের সিলেবাসে প্রেসক্রাইব। উইলিয়াম ব্লেক একজন প্রি রোমান্টিক পোয়েট, পরবর্তীকালে রোমান্টিক পোয়েটে ট্রান্সফর্মড হয়, একদম অন্য রকমের লেখার স্টাইল, মাইথোলজি, সিম্বলিজম তার লেখার মধ্যে ভয়ঙ্কর ভাবে এসেছিল। The theme of the transcendental god,
লেখার ধরন একেবারেই আলাদা। তো ব্লেকের এই পোয়েমগুলো ল্যাম্ব এবং টাইগার, এটা কম্প্যানিয়ন পোয়েম, এবং চিমনি সুইপার ইনোসেন্স, চিমনি সুইপার এক্সপিরিয়েন্স, এই দুটো আবার কম্প্যানিয়ন পোয়েম। এই দুটো দুটো চারটে পোয়েম তোমাদের পড়াবেন নঈম স্যার। অন্য রকমের লেখা, একটু কনসেন্ট্রেট করে উইলিয়াম ব্লেকটা বুঝতে হবে, না হলে বুঝতে পারবে না। ফলে এই চারটে পোয়েম পড়লে মোটামুটি ডিটেল টেক্সটটা মোটামুটি কমপ্লিট হবে সেকশন 1-এ। এই প্রত্যেকটাই কিন্তু সেকশন 1-এ ডিটেলড টেক্সট। সেকশন বি, জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তোমরা কেউ প্রাইড এন্ড প্রেজুডিসের নাম শুনেছো? বলো। প্রাইড মানে কি? অহংকার বা দাম্ভিক। অহংকার। আর প্রেজুডিস মানে? প্রেজুডিস বলি হ্যাভ আ প্রেজুডিশিয়াল ভিউ অফ দ্য লাইফ। প্রেজুডিস মানে কোনো একটা বিষয় যদি আমার এক ধরনের কুসংস্কার থাকে বা আমার যদি প্রপার কনসেপশন না থাকে, তাকে প্রেজুডিস। কি বলছো? অর্থোডক্স কাইন্ড অফ থিংকিং, ওরকম টাইপের। অর্থোডক্স কাইন্ড অফ থিংকিং বলতে পারো। অর্থোডক্সের থেকেও ব্যাপারটা হচ্ছে যে মানে মানে তো where the thinking is itself flawed and superstitious। এই গল্প 1813 সালে লেখা। ইটস আ ফেমাস টেক্সট বাই জেন অস্টিন। এই গল্পের যে পুরো নভেলটা ইজ এন্টায়ারলি রিভলভস উইথ এলিজাবেথ বেনেট, the character of the Elizabeth Bennet, a very dynamic protagonist of the book who learns about the repercussions of hasty judgments and comes to appreciate the difference between superficial goodness and actual goodness। তার অনেকগুলো বোন রয়েছে এলিজাবেথ বেনেটের, এবং এই নভেলটা শুরুই হচ্ছে ইট রিভলভস অ্যারাউন্ড দ্য থিম অফ দ্য মানি অ্যান্ড ম্যারেজ, টাকা এবং ইনস্টিটিউশন অফ ম্যারেজ, তাকে ঘিরে এই পুরো নভেলটা আবর্তিত হচ্ছে। থিম অফ দ্য প্রাইড এন্ড দ্য প্রেজুডিস। এবং আমরা দেখবো এই গল্পের যে মূল হিরোইন এলিজাবেথ বেনেট, তার অনেকগুলো বোন রয়েছে, তো তাদেরকে ঘিরে, এবং এই গল্পের যে মেন ক্যারেক্টার ফিটস উইলিয়াম ডার্সি এবং এলিজাবেথ বেনেটের মধ্যে কিভাবে একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে, কিভাবে পুরো জিনিসটা এগোবে তাদের সম্পর্ক, এবং আলটিমেটলি ইট উইল টার্ন ইনটু আ গুড রিলেশনশিপ। একজনের রয়েছে প্রাইড, একজনের আছে প্রেজুডিস। প্রাইড রয়েছে আমাদের ফিটস উইলিয়াম ডার্সি, এলিজাবেথ কি নেই, এলিজাবেথের রয়েছে প্রাইড। এবং প্রেজুডিস, প্রথম থেকে এলিজাবেথ বেনেট এক ধরনের প্রেজুডিস নিয়েছিল ডার্সির উপরে, যে ডার্সি একটা খারাপ ক্যারেক্টার ধরে নিয়েছিল, কিন্তু পরে বুঝলো ডার্সি ইজ আ ভেরি জেন্টলম্যান লাইক ক্যারেক্টার। তো এই নিয়ে প্রাইড এন্ড প্রেজুডিস, ইটস অ্যানাদার ফেমাস টেক্সট ইন দ্য রোমান্টিক পিরিয়ড। ফেমাস রোমান্টিক নভেলের মধ্যে প্রাইড এন্ড দ্য প্রেজুডিস পরে 1813 সালে লেখা হয়েছিল। এক্সকিউজ মি, excuse me. It's a great text that actually tries to unravel the contemporary situation of the women। সেই সময় নারীর যে অবস্থা, নারীদের যে কন্টেম্পোরারি প্রেডিকেমেন্ট, সেটাকে প্রাইড এন্ড প্রেজুডিস তুলে ধরে। আমরা জানি যে সেই সময়কার যারা ওম্যান, সেই সময়কার উইমেনদের কিন্তু একটা বড় অংশ আর কোনো কেরিয়ার অপশন ছিল না। Either they can be a kind of domestic women, or they can be governess, or they can be transformed into prostitutes। ফলে এই যে একটা খারাপ অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারে প্রাইড এন্ড প্রেজুডিস লেখা, সেই কনটেক্সটে লেখা। তো সেই উইমেন প্রেডিকেমেন্ট নিয়ে প্রাইড এন্ড প্রেজুডিস এই নভেলটা লেখা হচ্ছে। তো সেই কনটেক্সটে আমরা বলতে পারি জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস এটা অত্যন্ত ইম্পর্টেন্ট টেক্সট তোমাদের সিলেবাসে, এটা নন ডিটেল টেক্সট হিসেবে রয়েছে। এছাড়াও সেকশন বি তে 3টে পোয়েম আছে। এই 3টে পোয়েমের মধ্যে প্রথম পোয়েমটা অত্যন্ত বড় পোয়েম, কিন্তু সেই বড় পোয়েমের একটা নির্দিষ্ট অংশ তোমাদের আছে, দ্যাট ইজ জর্জ গর্ডন বাইরনস চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। তার ক্যান্টো 3 ভার্সেস 36 থেকে ভার্সেস 45, এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, মনে থাকবে। চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজের ক্যান্টো 3, ক্যান্টো 1, ক্যান্টো 2 পড়তে হবে না, সামারিটা অল্প দেখতে হবে। ক্যান্টো 3 ভার্স 36 থেকে ভার্স 45 তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। ইটস এগেইন এ রোমান্টিক পোয়েম। একজন চাইল্ড হ্যারোল্ড, একজন নাইট, এনশিয়েন্ট মিডিয়েভাল নাইট, তার যে পিলগ্রিমেজ, তার যে
এক ধরনের স্পিরিচুয়াল জার্নি, সেটা আমরা এই জর্জ গর্ডন বায়রনের পোয়েমের মধ্যে দেখতে পাবো। পোয়েমটার সম্পর্কে সামারাইজ না করে ডাইরেক্ট পোয়েমটা পড়াটাই পড়তে ভালো লাগবে। এছাড়া রয়েছে দুটো বিখ্যাত টেক্সট, পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আমরা সেই বাচ্চাবেলা থেকে অনার্সে পড়ে আসছি, এবং অজিম্যান্ডিয়াস, তাই নিয়ে দুটো, অজিম্যান্ডিয়াস ওয়াজ দ্য কিং অফ দ্য ইজিপ্ট, তোমরা জানো ইজিপ্টের রাজা ছিলেন অজিম্যান্ডিয়াস। সো পিবি শেলিজ টেক্সট ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এন্ড অজিম্যান্ডিয়াস তোমাদের সিলেবাসের মধ্যে রেকমেন্ডেড। And John Keats's Ode to a Nightingale and Ode to Autumn, নাইটেঙ্গেল কে নিয়ে কবিতা এবং অটম কে নিয়ে লেখা কবিতা, এগুলো প্রত্যেকটাই শর্ট পোয়েমস। শেলি এবং কিটসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সনেটস বলা যেতে পারে। পোয়েম আলাদা করে সামারাইজ না করে ডাইরেক্ট পোয়েমকে মধ্যে গিয়ে পড়াটাই ভালো। ওয়েস্ট উইন্ড এক ধরনের সিম্বল অফ দ্য প্রোটেস্ট এন্ড রেজিস্ট্যান্স, while Nightingale actually is a poem of beauty. It celebrates the beauty and the aestheticism which is hidden inside the nature. তো তাকে নিয়ে এই কবিতাগুলো আমরা পড়ার চেষ্টা করব। শেলির পোয়েম আমি পড়াবো, কিটস সম্ভবত পড়াবেন নঈম স্যার। তো আমরা সেগুলো দেখবো যে কিভাবে পুরো ব্যাপারটা রিভলভ করে। তো সিসি 9 ব্রিটিশ রোমান্টিক লিটারেচার পড়াবার আগে রোমান্টিক পিরিয়ড কি, কেন, তাই নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করতে হবে, সেটা আমি একটু করার চেষ্টা করব এর পরের দিনকে হয়তো। বেশ, এরপরে যেটা যেদিকে আমরা যাব সেটা হচ্ছে সিসি 10। সিসি 10 ব্রিটিশ লিটারেচার 19th সেঞ্চুরির শেষ দিকটা, লেটার 19th সেঞ্চুরি, যেটাকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। তো এই সিসি 10 ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে, যেখানে চার্লস ডিকেন্সের হার্ড টাইমস আমরা পড়বো নন ডিটেইল টেক্সট হিসেবে। হার্ড টাইমস ইজ বেসিক্যালি actually a novel about the utilitarian, it's an industrial novel about the utilitarian aspects of the education. Utilitarianism bolte keu jane ki, what is utilitarianism? Anyone? Utilitarianism, it's a philosophy, it's a rather a kind of political philosophy as propounded by জন স্টুয়ার্ট মিল এবং অন্যান্য ভিক্টোরিয়ান থিঙ্কাররা, যেটা বলেছিল ম্যাক্সিমাম গুড ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, মানে শুধুমাত্র ব্যবহারের জন্যই, মানে শুধুমাত্র পড়াশোনা কেন করা উচিত, কারণ পড়াশোনাটা কোনো কাজে লাগবে তাই। পড়াশোনার জন্য পড়াশোনা করা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। সেই দিকে যদি আমি পড়াশোনাকে না দেখি, কেবলমাত্র পারপাসে হিসেবে যদি আমি পড়াশোনাকে দেখি, তখন পড়াশোনার যে আসপেক্টটা তৈরি হবে তাকে ইউটিলিটারিয়ান আসপেক্ট বলা যেতে পারে। পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কিছু হবে না, তার চেয়ে বরঞ্চ তুমি যদি ছোটবেলা থেকে হাতের কাজ করো তাহলে তোমার সেগুলো কাজে লাগবে। এইরকম যদি কেউ মানে নোশন এবং এরকম যদি কেউ চিন্তা ভাবনা নিয়ে চলে, তাহলে হার্ড টাইমস এর যে মেইন ক্যারেক্টার মিস্টার গ্র্যাডগ্রাইন্ড, তাকে তার ভাল লাগবে। সো ইটস আ 10th novel by Charles Dickens, first published in 1854. বিভিন্ন ভাবে হার্ড টাইমস কে এক্সপ্লেন করা যেতে পারে। হার্ড টাইমস মানে হচ্ছে কঠিন সময়। বেসিক্যালি ইটস এ নভেল অ্যাবাউট এ ভিক্টোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল সিটি কোকটাউন। তাকে ঘিরে বেসিক্যালি অনেকেই বলে এটা ম্যানচেস্টার, তাকে ঘিরে এই নভেলটা আবর্তিত হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কনটেক্সটে, যে সেই সময়ে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে একটা শহরের যে কি খারাপ অবস্থা হতে পারে তাই নিয়ে এই পুরো নভেলটা। এবং ভিক্টোরিয়ান এডুকেশন সিস্টেমের উপরে this novel is a great satire। এবং আমরা দেখতে পাবো একটা স্কুলের সুপারিনটেন্ডেন্ট মিস্টার গ্র্যাডগ্রাইন্ড, তাকে নিয়ে, টমাস গ্র্যাডগ্রাইন্ড, তাকে নিয়ে এই গোটা নভেলটা আবর্তিত হচ্ছে। সো সেই সময়কার ভিক্টোরিয়ান এডুকেশন সিস্টেম জোর করে একটা শিশুদের উপরে শিক্ষা চাপিয়ে দিলে কি খারাপ জিনিস হতে পারে, সেই জায়গাটা এবং চাইল্ড সাইকোলজি, এই বিষয়গুলো এই টেক্সটের মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আকার নিচ্ছে। চার্লস ডিকেন্সের হার্ড টাইমস। চার্লি চ্যাপলিনের একটা মুভি আছে না, এটা বেস করে? চার্লি চ্যাপলিনের মুভি হার্ড টাইমস এর উপরে বেস করে না। তুমি যে যে বিখ্যাত সিনটা বলছো ইন্ডাস্ট্রির উপরে, চার্লস চ্যাপলিনের বিখ্যাত সিনেমা, আমি ভুলে গেলাম সিনেমাটার নাম হচ্ছে মডার্ন টাইমস। সেটা আলাদা, সেটা একটা অন্য কনটেক্সটে, অন্যভাবে। আমরা মডার্ন টাইমস এর কথাটা খানিকটা পড়বো যখন আমরা ফিল্ম স্টাডিজটা পড়ার চেষ্টা করবো। 1936 ফিল্ম
এটা ঠিক হার্ড টাইমস কে নয়, একটু একটু অনেকটাই মানে অন্যরকম। একটু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর বেস করে ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের তো উপর ওটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এই যে খারাপ আসপেক্ট নিয়ে যে বিখ্যাত সিন যেখানে চ্যাপলিন ঢুকে যাচ্ছে মেশিনের মধ্যে, অত্যন্ত ক্যানোনিক্যাল সিনেমা সিনেমার হিস্ট্রিতে, মডার্ন টাইমস, খুবই বিখ্যাত সিনেমা, সেটা আমরা দেখার চেষ্টা করব। বেশ, এছাড়া তোমাদের সিলেবাসের সেকশন এতে বেশ কয়েকটা পোয়েম রয়েছে, যে পোয়েমগুলো প্রত্যেকটাই ডিটেল টেক্সট। অ্যালফ্রেড টেনিসনের দ্য লেডি অফ দ্য শ্যালট, ভিক্টোরিয়ান টেক্সট, লেডি অফ দ্য শ্যালট কে নিয়ে একটা মিথিক্যাল পোয়েম। রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট পোয়েম অ্যাবাউট দ্য মার্ডার অফ এ উইমেন, একটা নারীকে কিভাবে একটা পুরুষ খুন করেছে তাই নিয়ে একটা ইন্টেরিয়ার মোনোলগ। আমি জানি রবার্ট ব্রাউনিং ইন্টেরিয়ার মোনোলগ লিখতো, একটা ক্যারেক্টার ড্রামাটিক মোনোলগ বলা হয় রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেসকে, যেখানে সে নিজের জীবনের কাহিনী পাঠককে বলে গেছে। ওই জন্যই হচ্ছে ড্রামাটিক মোনোলগ। মোনোলগ মানে ডায়ালগ নয়, যেখানে নিজের যে কথাটা সে তার ওয়ার্ডস গুলো দর্শকদের সামনে হাজির করছে। সো it's an uninterrupted monologue on the part of the this particular character, the Duke. আমরা জানি ডিউকের উইমেন ক্যারেক্টার, উইমেন জেন্ডার হচ্ছে ডাচেস। মাই লাস্ট ডাচেস, আমরা শেষ ডাচেস কেমন করে আমি তাকে মেরেছি, সেই মার্ডারের ঘটনাটা রবার্ট ব্রাউনিং এই ক্যারেক্টারের মধ্যে দিয়ে বলছে। এবং আমি আরেকটা ফেমাস পোয়েম যেটা আমি পড়াবো, ক্রিস্টিনা জর্জিনা রসেটির দ্য গবলিন মার্কেট। অলরেডি এর লেকচারটা অ্যাভেলেবল, এটাও আমি হয়তো পরে আবার পড়াবো। দুটো দুটো সিস্টার, তাদের বেড়ে ওঠার কাহিনী হচ্ছে ক্রিস্টিনা জর্জিনা রসেটির গবলিন মার্কেট। কেমন করে গবলিনদের হাতে, গবলিনস আর দোজ পিপল দোজ হু আর মনস্টার্স, তাদের হাতেই দুটো উইমেন ক্যারেক্টার কেমন করে করবে। এবং এখানে গবলিনস তো কেবলমাত্র একটা সিম্বলিক্যাল ক্যারেক্টার, এদেরকে দেখানো হয়েছে অ্যাজ ইফ they are the representation of the modern patriarchal society. এখনকার আধুনিক পুরুষতান্ত্রিক সমাজের রিফ্লেকশন হচ্ছে এই ধরনের গবলিন গুলো। ক্রিস্টিনা জর্জিনা রসেটি, দ্য গবলিন মার্কেট, ইটস অ্যানাদার ফেমাস টেক্সট। এছাড়া রয়েছে শার্লট ব্রন্টির জেন আয়ার। জেন আয়ার ইজ অ্যানাদার ফেমাস টেক্সট, আমি পড়াবো ভিক্টোরিয়ান টেক্সট। জেন আয়ারের বড় হওয়া এবং তার যে মানে সেই সোসাইটিতে তার একটা উইমেন ক্যারেক্টার কেমন ভাবে ইনসিকিউর, তার ডেভেলপমেন্টের কাহিনী এই বিল্ডুংসরমনে রয়েছে। শার্লট ব্রন্টি, জেন আয়ার, ফার্স্ট পাবলিশড ইন 1847, অ্যানাদার ফেমাস ইম্পর্টেন্ট টেক্সট। আমি শুরু করবো রোমান্টিক পিরিয়ড দিয়ে, মানে আমি শুরু করবো কুবলা খান দিয়ে, তারপরে আমি জেন আয়ারে চলে আসবো। জেন আয়ার একটা নভেল, এবং তারপরে আমি গালিভার্স ট্রাভেলস এবং তোমার গবলিন মার্কেটে একেবারে শেষে গিয়ে পড়াবো, কারণ অলরেডি লেকচারটা অ্যাভেলেবেল, তোমরা খানিকটা গুলো দেখো। তার সঙ্গে সঙ্গে এগুলোর অ্যাভেলেবেল নয় যে লেকচার গুলো, সেই টেক্সট গুলো আগে আমি শেষ করতে আরম্ভ করবো। আমি প্রথমে শুরু করবো কুবলা খান, কুবলা খানের পরে কোনো একটা পোয়েম হয়তো করবো, তারপরে আমরা যাব হচ্ছে জেন আয়ারে, তারপরে আমরা যাওয়ার চেষ্টা করবো ফিল্ম স্টাডিজে, তারপরে আমি আরো অন্যান্য যে টেক্সট গুলো ফাঁকা আছে সেগুলো যেগুলো পড়াবো, পড়িয়ে গালিভার্স ট্রাভেলস এবং এতে ঢুকবো। না হলে মানে আমি সিলেবাসটা শেষ করতে পারবো না, কারণ সিলেবাসটা তোমাকে শেষ করতে হবে আলটিমেটলি। ফলে সেই দিকে দিয়ে আমরা শুরু করবো হচ্ছে কুবলা খানকে দিয়ে। এবং টমাস হারির একটা ফেমাস টেক্সট, রিটার্ন অফ দ্য নেটিভ। রিটার্ন অফ দ্য নেটিভ, it's a great novel about the destiny, about আমাদের যে ফেট, আমাদের অদৃষ্ট, তাই নিয়ে টমাস হারির রিটার্ন অফ দ্য নেটিভ লেখা। সো নেটিভ মানে কোন একটা জায়গার যে আদিবাসী, সেখানে সে ফিরছে সেই জায়গাতে, এবং ফেরার পরে তার জীবনে যে ঘটনাগুলো ঘটবে সেটাই রিটার্ন অফ দ্য নেটিভের মেন থিম বলা যেতে পারে। CC11 উইমেন্স রাইটিং চলে গেছে তোমাদের সেমিস্টার 5 এ। তো সেমিস্টার 3 তে এই কোর কোর্স গুলো তোমাদেরকে পড়তে হবে। এছাড়া পড়তে হবে তোমাদের সিলেবাসের যে ACC2, যেটা পুরোটাই আমি পড়াই, সেইটা তোমাদের সিলেবাসটা পড়তে হবে। ফিল্ম স্টাডিজ, ফিল্ম স্টাডিজে তোমাদের এভলিউশন অফ দ্য সিনেমা, সিনেমার বিবর্তন সাইলেন্ট ফিল্ম থেকে টকি, টকি থেকে কালার ফিল্ম, সেখান থেকে ডিজিটাল এজ, এই সিনেমার পুরো হিস্ট্রিটা দিয়েছে, মানে কিছুই বাদ দেয়নি। বিভিন্ন সিনেমাটোগ্রাফিক টেকনিক,
প্যানিং অফ দ্য ক্যামেরা, জুমিং, ফেড ইন, ফেড আউট, ফ্ল্যাশব্যাক, ক্লোজ আপ, লং শট, রিভার্স শট কাকে বলে পড়তে হবে। অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, একটা পার্টিকুলার ফিল্মের এক্সাম্পল দিয়ে বলতে পারে এটার কেমন করে ফিল্মটাকে অ্যাডাপ্ট করা হয়েছে তাই নিয়ে লেখো। অর্থাৎ অ্যাডাপ্টেশন মানে কি, ফর এক্সাম্পল কোনো একটা এক্সিস্টিং টেক্সটকে, একটা সেটা নভেল হতে পারে, ড্রামা হতে পারে, তাকে সিনেমাতে কেমন করে নিয়ে যাওয়া হয়েছে। শেক্সপিয়ারিয়ান অ্যাডাপ্টেশন নিয়ে কোশ্চেন আসতে পারে ধরা যাক জেন আয়ার এর ফিল্ম অ্যাডাপ্টেশন নিয়ে দেখো। সো অ্যাডাপ্টেশন এবং অ্যাপ্রোপ্রিয়েশনের বিভিন্ন থিওরিটিক্যাল কোয়েশ্চেন এবং কোন একটা ফিল্মের এক্সাম্পল দিয়ে প্রশ্ন আসতে পারে সেটা, এবং একটা ফিল্মের রিভিউ লিখতে বলতে পারে। জেনারেলি সাধারণত এই রিভিউতে কোন একটা পার্টিকুলার ফিল্মটাকে মেনশন করে দেয় না, তবে দিতেও পারে। সো একটা ফিল্মের রিভিউ নিয়েও কোয়েশ্চেন করতে পারে, রেসপন্স এন্ড রিভিউ অফ এ পার্টিকুলার ফিল্ম। ফলে সিনেমার ক্ষেত্রে পুরো সিনেমার এভলিউশন, ইতিহাস, বিভিন্ন ডিরেক্টরের নাম, ওয়েস্টার্ন সিনেমার হিস্ট্রি, ইন্ডিয়ান সিনেমা, প্যানিং অন দ্য ক্যামেরা, জুমিং, ফেড ইন, ফেড আউট, ফ্ল্যাশব্যাক, রেসপন্স এন্ড রিভিউ অফ এ সিনেমা, এবং ফিল্ম অ্যাডাপ্টেশন বলতে আমরা কি বুঝি, এই পুরো বিষয়গুলোই তোমাদেরকে পড়তে হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাস সেমিস্টার 4 এর। বলো, মোটামুটি পরিষ্কার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এগুলো তোমাদেরকে মোটামুটি পড়তে হবে। আমি টাইম টু টাইম এর যে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল যেগুলো আবার আছে সেগুলো আমি গুগল ড্রাইভের ফোল্ডার করে আগের বারের মতো দিতে আরম্ভ করব, এবং তোমরা সেগুলোকে তোমাদের মতো করে কালেক্ট করবে, নিজের মতো করে নোটস তৈরি করে রাখবে, এবং ক্লাস চলাকালীন আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে। ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে, সরি ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো একটা বই নেই যার মধ্যে সবকটা আছে, মানে অবশ্যই আছে, সেটা তো একটা তোমাদের কম্বিনেশন টেক্সট এর মধ্যে সব আছে, কিন্তু একটা বইয়ের মধ্যেই সমস্ত প্রশ্ন এবং উত্তর রয়েছে এরকম বই চট করে পাওয়া যাবে না। ফলে তোমাদেরকে আলাদা 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 ইন্টারনেট মেটেরিয়াল, আমার দেওয়া মেটেরিয়াল, এগুলো নিয়ে পড়তে 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 যেতে হবে। ঠিক আছে স্যার? পোয়েম গুলোর জন্য একটা বই আছে, মানে ইংলিশ পোয়েম ভার্স। গুলোর জন্য আলাদা করে বই আছে, বইটার নাম কি বলে দাও একবার? ইংলিশ ভার্স, ইংলিশ কল্যাণনাথ ভার্স, দত্ত। ইংলিশ স্যার ভার্স। দিয়েছে তো একটা অল স্যার সাবজেক্টের বই। ইংলিশ স্যার, বলো। হ্যাঁ স্যার বলছি সবগুলো আছে একটা দেন ইংলিশ ভয়েসেস। ইংলিশ ভার্স, স্যার তাই তো? বলছিলাম ইংলিশ ভয়েসেস, হ্যাঁ না ভয়েসেস ওইটা সব আছে, কোশ্চেন আনসার। কি ইংলিশ, কি ইংলিশ ইংলিশ ভয়েসেস, ভয়েসেস? ওটাতে না না, ওটাতে তো শুধুমাত্র টেক্সট গুলো আছে, কোয়েশ্চেন আনসার তো না নেই। স্যার কোশ্চেন আনসার আছে, টেক্সট নেই, টেক্সট বলতে শুধু পোয়েম গুলো আছে। আচ্ছা আচ্ছা, না, ইংলিশ। একটা বই আর সামারি আছে। বলো। একটা বই যেটা বেরিয়েছে বলো, সেটা বলো। শুধুমাত্র টেক্সট গুলো আছে। হ্যাঁ, ওটা তো একটা ইংলিশ ভয়েসেস যেটা বলছে আমাদের গোলাপ। গোলাপ, তুমি ওই বইটার আরেকটা কপি পেলে একটা আমার জন্য কিনে রাখো, ঠিক আছে? স্যার বলছি ওই ইংলিশ ভয়েসেস যেটা বলছে ওটাতে কি শুধু মানে 5 মার্কস এর কোনো শর্ট কোশ্চেন দেওয়া আছে নাকি? আমি জানি না, আমি বইটা 5 দেখিনি। মার্কস 10 না, এমন মার্কস কি বই আছে যে শর্ট কোশ্চেন আছে শুধু বইটাতে? শর্ট কোশ্চেন আছে, ব্রড আছে, 5 মার্কস আছে। আচ্ছা, সবই আছে, শর্ট ওয়াইজ। কোন পাবলিশার স্যার? বলে দাও গোলাপ। মনে হচ্ছে অতটা ফেমাস পাবলিশার নয়। ইংলিশ ভয়েসেস, আমাদের মানে ইংলিশ ভয়েসেস বললে তোমাদেরকে বইয়ের দোকানে এনে দেবে। বলো। স্যার পাবলিশারের নামটা লেখা নেই, বা লেখা আছে বাই বোর্ড অফ প্রফেসর। বাই বোর্ড অফ প্রফেসর যেরকম লেখা থাকে এই ধরনের মানে বইতে, একবার দেখতে পারো, কিনে দেখতে পারো। আর স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসটা কবে শুরু হবে? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে আমি এতটাই নানা কাজে ব্যস্ত যে ওটা মানে এই এতগুলো ক্লাস সামলে মানে মুশকিলটা হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ড সেমিস্টার, তোমাদের সেমিস্টার এবং সিক্স সেমিস্টার আবার হিউজ সিলেবাস। তো এটা সামলে আমি দেখি শুরু করব, যবে করা যায় যত তাড়াতাড়ি সম্ভব। আগে সিলেবাসটা তো শেষ করি। স্যার সপ্তাহে একটা করে দিয়ে দেবেন ওই ক্লাসটা। হ্যাঁ, দেখি দেখি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব একটা তোমাদের করতে হবে, কারণ তোমরা তো আস্তে আস্তে এম এর দিকে এগিয়ে যাচ্ছ, মাস্টার ডিগ্রি করবে তোমরা প্রত্যেকেই। তাহলে তোমাদের সেক্ষেত্রে তোমাদের অবশ্যই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জানতে হবে। তো জানতে গেলে একটা করে অনেকে যারা যারা মাস্টার ডিগ্রিতে ইন্টারেস্টেড বা যারা যারা পরবর্তীকালে হায়ার এডুকেশন যারা করবে তাদের লাগবে।
তো আমি দেখবো, আমি একটা করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ক্লাস করার চেষ্টা করব, এগুলো সামলে নিয়ে একটু, তারপরে একটু সিলেবাসটা স্যার বলছি ফিল্ম স্টাডিজ আর তার সাথে অপশনাল আরেকটা কি আছে? ফিল্ম স্টাডিজ আছে, আর একটা আছে মনে হচ্ছে, দাঁড়াও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, কেমন ইএলটি যাকে বলা হয়, কেমন করে ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় তার উপরে লিঙ্গুইস্টিক বিভিন্ন মেথডস অফ টিচিং ইংলিশ, অ্যাসেসিং ল্যাঙ্গুয়েজ স্কিল, এইটা রয়েছে, ইউজিং টেকনোলজি ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। এইটা এবার বিষয়টা হচ্ছে যে আমাদের কোনটা করতে হবে? আমি লিঙ্গুইস্টিক্স এর লোক নই বলে আমি ফিল্ম স্টাডিজই আমরা পড়াই আর কি। বুঝতে পেরেছো? স্যার বলছি ফিল্ম স্টাডিজ কলেজ থেকে পড়ানো হলেও ইন্টারনাল ফিল্ম স্টাডিজ দেওয়া হলেও মানে পরীক্ষাতে আমি তো ইএলটি দিতে পারি? হ্যাঁ, তুমি চাইলে ইএলটি তে দিতে পারো এক্সামিনেশন। তুমি না না না, তুমি দিতে পারো না। তার কারণটা হচ্ছে এসিসি তো আমরা দেখবো ইন্টারনাল ইভ্যালুয়েশন, ফলে আমার মতে ফিল্ম স্টাডিজ করাটাই বেটার, কারণ খাতা দেখবো তো আমরা। এর ফলে যেটা মুশকিল হতে পারে সেটা হচ্ছে যে টিচার ইএলটি দেখবে তিনি তো কোনোদিন ইএলটি পড়াননি, সেটা মুশকিল হয়ে যাবে। কিন্তু স্যার এটা হচ্ছে অপশনাল। কি বলছো? এটা তো অপশনাল, মানে ঐচ্ছিক। এটা না মানে ঐচ্ছিক নয়, মানে এটা চয়েস বেসড নয়, এটা চয়েস ক্লোজড হয়ে গেছে। কারণ কিন্তু এটা ইজি কোনটা সবথেকে? দুটোই ইজি। ইজি কোনটা বলাটা খুব মুশকিল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এরকম ফিল্ম স্টাডিজটা আমার মনে হয় যে পড়াটা, মানে পড়লে অনেক কিছু জানতে পারবে। ইএলটিও পড়তে পারো, অবশ্যই করতে পারো, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে, আমি আবার বিশ্ববিদ্যালয়ের রেজলিউশনটা দেখে নেব, আমার যতদূর মনে পড়ছে যে এক্ষেত্রে কলেজ যেটা পড়াবে সেটাই লাস্ট সিদ্ধান্ত বলে গণ্য হয়েছে, জবে থেকে ডিসিশন হয়েছে যে এটা কলেজের মধ্যেই দেখা হবে খাতাটা। বুঝতে পেরেছো? স্যার ট্রান্সলেশনের মতোই স্টাডি মেটেরিয়ালস দিয়ে দেবেন তো ওরকমই হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এর সেটা মতো? দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো, সেটা আছে, সেটা আছে, সেটা তৈরি আছে, সেটা অসুবিধা হবে না। আর কোনো প্রশ্ন? স্যার বলছি আলাদা আলাদা বই কিনলে ওই যে হ্যারল্ডস পিলগ্রিমেজ যেটা আছে ওইটা তো হ্যাঁ কয়েকটা ভার্স দেওয়া আছে, তো হ্যাঁ ওইখানে তাহলে ওইটা তাহলে বইটা গোটাটা কিনে তো কোনো লাভ নেই, জেরক্স করে নিতে পারি তো আমি? হ্যাঁ হ্যাঁ, জেরক্স করে নিতে পারো। আমিও নিজেও তোমাদেরকে দিয়ে দেবো, যে কতটা অংশ পড়তে হবে বলে দেবো আর কি, সেই অংশটুকু পড়লেই হবে। 10টার মতো লাইন রয়েছে মনে হচ্ছে, তাই 36 to 46। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম লাইন থাকতে পারে। কটা লাইন বলছো, কটা লাইন বলছো? মানে 36 to 46 দেওয়া ছিল। আচ্ছা, হ্যাঁ, না না, ওটা তো মানে স্টানজা আর কি, স্টানজার মধ্যে অনেকগুলো লাইন থাকতে পারে। হ্যাঁ এবার ভেতরে হয়তো বড় হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটাই বড়। টোটাল হয়তো আমার হিসেবে অনুযায়ী 100, 150, 200 এরকম লাইন হবে। অনেকদিন আগে পড়েছি আমি, দেখতে হবে। আচ্ছা এলিজি কবিতাটাতে কি সেকশন হিসেবে ভাগ করা আছে গোটা কবিতাটা? হ্যাঁ, কবিতাটা সেকশন হিসেবে ভাগ করা আছে, পুরোটাই কবিতাটাই তোমাদের রয়েছে, পুরো এন্টায়ার পোয়েমটাই তোমাদের রয়েছে। আচ্ছা এলিজি কবিতায় যে স্ট্যানজা বলে যে রয়েছে আর কি নোটে, তো হ্যাঁ স্ট্যানজা মানে হচ্ছে ওই 4-5টা লাইনটাকে স্ট্যানজা বলছে দেখ একটা। হ্যাঁ হ্যাঁ, মানে একটা এন্টায়ার প্যারাগ্রাফকে স্টানজা বলা হয়, তারপরে নেক্সট স্টানজাতে আবার চলে গেছে। স্টানজা বলতে এই পার্টিকুলার প্যারাগ্রাফটা, ধরা যাক এলিজি, এই যে এইটা হচ্ছে স্টানজা। দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে, দ্য লোয়িং হার্ট উইন্ড স্লোলি ওভার দ্য লি, দ্য প্লাউম্যান হোমওয়ার্ড plods his weary way and leaves the world to darkness and to me। এটা পুরোটা স্টানজা। সেকেন্ড স্টানজা এটা এরকম। তাহলে স্ট্যানজাটা তো একদম মানে শেষ অবধি পরপর পরপর মানে গোনা হবে, মানে কোনো সেকশন হিসেবে তো ভাগ হবে না? না 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 না, ঠিক আছে। এবার এখানে অনেক বইতে সেকশন করা থাকে, অনেকে এরকম স্টানজ এরকম করে, তুমি মানে যেরকম যে টেক্সটটা ফলো করছো সেটা ফলো করে লিখতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ বলো, কেউ এটা কি বলছিলে, স্যার বলে জিজ্ঞেস করলে? স্যার আমি। হ্যাঁ বলো, কে কে? সুস্মিতা? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, স্যার বল। বলছি গালিভার্স ট্রাভেলস এর 4টা পার্ট আছে তো? 4টে পার্ট, তার মধ্যে 2টো পার্ট তোমাদের সিলেবাসে রেকমেন্ডেড, বুক 1 and book 2, the voyage to the land of the Lilliput and voyage to the land of the Brobdingnagians।
আর কোনো প্রশ্ন? স্যার গালিভার্স ট্রাভেলস এর 4টে পার্টি কি একটা বইই থাকে না কি আলাদা আলাদা থাকে? একটা বই থাকে, এরকম মোটা বই আছে নট এডিশনে। আমি যে বইটা ইউজ করে সবকটাই আছে। অনেকে আবার মানে শুধু বুক ওয়ানটা আলাদা করে পাবলিশ করে, কারণ ছোটদের জন্য লেখা বই বলে। জেনারেলি অ্যাডাল্ট যে গালিভার্স ট্রাভেলস আছে সবকটাই একসঙ্গে থাকে। স্যার আমি স্যার 1 আর 2 রিকল মিলে করলাম অনেকটাই চারটেই একসাথে পেজ ছিল। আছে, প্রায় 190 এর ওপর পেজ আছে। হ্যাঁ, অনেক অনেক পেজ, অনেকটা পেজ। হ্যাঁ স্যার, দেখলাম পিডিএফটা আছে আমার কাছে। প্রচুর প্রচুর বড় টেক্সট। তোমরা পুরো টেক্সটটাকে তো প্রথমে পড়তে হবে না, প্রথমে সামারিটা পড়ে নিতে হবে, ক্লিফ নোটস বা কিছু থেকে, তারপরে আস্তে আস্তে টেক্সটটা দেখতে হবে আর কি। এবং কি কি 5 নম্বরের প্রশ্ন বা 10 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলোকে ঠিক মতো করে তৈরি করে নিতে হবে। আমি বলে দেবো, আমি যখনই গালিভার্স ট্রাভেলস শুরু করবো এই ব্যাপারটা পুরোটা বলে দেবো। আর স্যার একটাও স্টাডি মেটেরিয়ালস যেন বাইরে কেউ না দেয়, এটা আপনি বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করে দিচ্ছি যেন স্টাডি মেটেরিয়ালটা আলাদা করে বাইরে দিও না, আমিও কাউকে দিই না। আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানেই আমি তোমাদেরকে এই গুগল ডকুমেন্টে যেখানে দিয়েছি, গুগল ড্রাইভে, সেটা তোমরা লিঙ্কটা কারোর সঙ্গে শেয়ার করবে না। সেটা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে হোয়াটসঅ্যাপ মেটেরিয়াল গুলো দেওয়া হয় সেগুলো আমি রিকোয়েস্ট করছি কাউকে বাইরে দিও না। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমাদের মধ্যে পুরো বিষয়টা থাকবে এবং তোমাদেরই সুবিধা হয়ে যাবে। স্যার বল। আমাদের থার্ড সেমের রেজাল্ট কখন বেরোবে? থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে আমরা সত্যি জানি না, কারণ বিশ্ববিদ্যালয়কে তো আমরা নাম্বারটা দিয়ে দিলাম ধরা যাক। এবার বিশ্ববিদ্যালয় সেটাকে কখন প্রসেস করে দেবে সেটা বোঝা খুব মুশকিল। তবে জেনারেলি যেটা আগে অনেকটা দেরি লাগতো, এখন একটু কম দেরি লাগছে। তবে আমার তাও ধারণা তোমরা যখন এর পরের সেমিস্টারে চলে যাবে, মানে পরের সেমিস্টারে যাবে করবে, তার আগে বেরোবে আর কি। পরীক্ষাটা দেবে ফোর্থ সেমিস্টারে দেবে করবে, তখন থার্ড সেমিস্টার বেরোবে। মানে যখন ফিফথ সেমিস্টারে উঠবো তখন? যখন মানে যখন ফোর্থ সেমিস্টারের এক্সামিনেশনটা দেবে তখন কাছাকাছি মোটামুটি বেরোতে পারে বলে আমার ধারণা। আচ্ছা স্যার বলো। স্যার বলছি স্টাডি ম্যাটেরিয়াল গুলো আপনি গুগল ড্রাইভ ছাড়াও হোয়াটসঅ্যাপের গ্রুপে দেবেন তো? হ্যাঁ দেবো দেবো। আসলে যেটা ঘটে সেটা হচ্ছে যেগুলো একটু বড় স্টাডি মেটেরিয়াল সেগুলো গুগল ড্রাইভেই মানে দিলে মানে সেটা প্রপারলি থাকে আর কি। হোয়াটসঅ্যাপে যেরকম হারিয়ে যায়, গুগল ড্রাইভে সেটা হারায় না। স্যার কলেজ ওয়েবসাইটে দেখলাম রয়েছে কিছু। কিছু কিছু কলেজ ওয়েবসাইটে দিয়ে রেখেছিলাম, অনেকটাই কলেজ ওয়েবসাইটে আছে। বেশ, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করছি, করে কয়েকটা আনঅফিসিয়াল কথা